আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওন্ড হিলিং। তো আগের লেকচারগুলোতে হচ্ছে আমরা ইমপ্লিমেশনটা মোটামুটি শেষ করছি। ক্রনিক ইমপ্লিমেশন, একুইড ইমপ্লিমেশন শেষ। এখন হচ্ছে আমরা ওন্ড হিলিং নিয়ে কথা বলবো। মানে আমাদের কোনো জায়গায় যদি কেটে যায়, ওই ওন্ডটা কীভাবে ধীরে ধীরে হিল হয় সেটা আমরা দেখব। তো আমাদের ওন্ড হিলিং এই টপিকটাতে কিছু আমাদের বেসিক জিনিস আছে, আগে এগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমি আগে কিছু কথা বলে রাখি যে সাপোজ আমাদের যদি কোথাও কেটে যায়, তাহলে এখানে দুইটা জিনিস হইতে পারে। সেটা কি? সাপোজ আমি ধরলাম আমার এখানে কেটে গেল, এখানে যদি কেটে যায় তাহলে আমরা জানি যে কয়েকদিন পর এটা হিল হবে। এখন এখানে যদি কেটে যদি যায়, এই ফার্স্টটা যদি কেটে যদি যায়, এই জায়গাটা যদি কেটে যায়, তাহলে এখানে যে হিল যে হবে সেটা হচ্ছে আমাদের এখানের যে সেলগুলো থাকে, আমাদের যে জায়গায় কাটছে এই জায়গার আশেপাশে যে সেলগুলো থাকে, আইদার ওগুলা ওই ওনটাকে হিল করবে, অথবা আশেপাশের যে সেলগুলো আছে এগুলো যদি হিল করতে যদি না পারে, কোনো কারণে হিল করতে যদি না পারে, মন করে সেটা যদি আমাদের অনেক একদম বড় করে কেটে গেছে, তাহলে ওখানে যে সেলগুলো যদি হিল করতে যদি না পারে, তখন আমাদের কিছু ফাইব্রোব্লাস্টকে আসতে হয়। আমরা সকলে জানি যে আমাদের আলটিমেট গোল হচ্ছে কোনো একটা জিনিস যদি ইমপ্লিমেশন হোক বা সেটা আমাদের কোনো কেটে যাক বা যে কোনো জিনিস হোক, ওটাকে পূরণ করতে হলে আমাদেরকে ফাইব্রোব্লাস্টটা অবশ্যই আসতে হবে। এই ফাইব্রোব্লাস্টের ভূমিকা অনেক বেশি, ফাইব্রোব্লাস্টের ভূমিকা আমাদের অনেক বেশি। এই ফাইব্রোব্লাস্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখন তাহলে আমাদের ওন্ড হিলিং মানে রিপেয়ার, আমরা রিপেয়ার করব। ওন্ড হিলিং মানে হচ্ছে আমরা রিপেয়ার করব। এখন এই যে রিপেয়ার যে করব, এটা আবার দুই ধরনের থাকে, ঠিক আছে? একটা হচ্ছে রিজেনারেশন, আরেকটাকে আমরা বলি স্কার ফরমেশন। এখন আমার এই জায়গা যদি কেটে যায়, তাহলে কখন রিজেনারেশন হবে আর কখন স্কার ফরমেশন হবে, তাই না? আমাদের কোনো একটা ছোটো একটা জায়গা কেটে গেলে কি অলওয়েজ এটা কি স্কার মার্ক থেকে যায়? বড় একটা কি স্কার মার্ক থেকে যায় নাকি? আসলে এটা কখনই না, আসলে স্কার মার্ক সবসময় থাকে না, ঠিক আছে? তার আগে আমাদের আরেকটা কিছু জানতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা শব্দ আছে, এটাকে আমরা বলি প্রাইমারি ইনটেনশন। আরেকটা শব্দ হচ্ছে আমাদের সেকেন্ডারি ইনটেনশন। প্রাইমারি ইনটেনশন, সেকেন্ডারি ইনটেনশন, আরেকটা হচ্ছে টারশিয়ারি ইনটেনশন। এগুলো কি? টারশিয়ারি ইনটেনশন এগুলো কি? প্রাইমারি ইনটেনশন, সেকেন্ডারি ইনটেনশন, টারশিয়ারি ইনটেনশন এগুলো কি? এগুলো হচ্ছে, সাপোজ এই প্রাইমারি ইনটেনশন নিয়ে কথা বলি। সাপোজ আমার যদি কোনো একটা জায়গায় যদি কেটে যায়, একদম শার্প ব্লেড, অথবা কোনো একটা জায়গায় যদি কেটে যায় যার এজগুলো হচ্ছে কাছাকাছি। সাপোজ মনে করি এতটুকু পর্যন্ত কেটে গেছে আমাদের, তাহলে তার এজগুলো কিন্তু খুব কাছাকাছি, তাই না? তাহলে এটা একটা আমাদের শার্প জিনিস যারা কাটছে, ছোটো একটা জায়গায় কাটছে, তাহলে তার এই যে এজগুলো কাছাকাছি যারা কাম টুগেদার, এখানে রিজেনারেশন হওয়ার কিন্তু চান্স আছে। তাহলে হোয়াট ইজ রিজেনারেশন? এখন আমরা বলবো রিজেনারেশনটা কি। রিজেনারেশন হচ্ছে সেম টিস্যু দ্বারা যদি রিপেয়ার হয়। সাপোজ আমার হাত কেটে গেছে, তাহলে আমার হাতের টিস্যু যেখানে, মানে হাতে যে টিস্যুগুলো থাকে, ঠিক সিমিলার ক্যারেক্টারের সেল দ্বারা যদি ওটা যদি পূরণ যদি হয়, সেটাকে আমরা বলি রিজেনারেশন। এখানে কোনো ধরনের স্কার ফরমেশন হবে না, এখানে কোনো স্কার ফরমেশন হবে না, নর্মাল আর্কিটেকচার থাকবে, এখানে নর্মাল আর্কিটেকচার থাকবে, এখানে কোনো স্কার ফরমেশন হবে না। তাহলে স্কার ফরমেশনে কী হবে? রিপেয়ার তো দুই ধরনের, একটা আমাদের রিজেনারেশন হবে, একটা স্কার ফরমেশন হবে। স্কার ফরমেশন হবে যখন হবে আমাদের সেকেন্ডারি ইনটেনশন। সাপোজ সেকেন্ডারি ইনটেনশনটা কি? এই সেকেন্ডারি ইনটেনশানে আমাদের মানে খুব বড় করে কোনো একটা জিনিস কেটে গেছে, যেখানে এজগুলা কাছাকাছি নাই। সাপোজ আমরা এরকম করে বড় একটা জিনিস কেটে গেছে, এই জায়গায় কিন্তু অনেক বড় একটা গ্যাপ, তাই না? তাহলে এটা কিন্তু নর্মালি আমাদের প্রাইমারি ইনটেনশন না, এটা একটা সেকেন্ডারি ইনটেনশন, যেখানে যে তার প্রান্তগুলো অ্যাপ্রক্সিমেট না, ডোন্ট অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? এগুলো রিপ্লেসড হতে হবে বাই কানেকটিভ টিস্যু, ফাইব্রোব্লাস্ট, বিভিন্ন জিনিস দ্বারা এগুলো রিপ্লেসড হবে। তো স্কার ফরমেশন এটাই, যে এখানে যে টিস্যুগুলো এগুলো পুরোপুরি রিজেনারেশন করতে পারে না, ঠিক আছে? টিস্যু এখানে পুরোপুরি রিজেনারেট করতে পারে না, এখানে রিজেনারেট করতে পারে না। তখন আমার বডি কী করে? তখন আমার বডি
তখন কিছু তো করার না, আমারও গ্যাপটাতে ফিল আপ করতে হবে। তখন আমি বলি কী করে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে ফিল আপ করে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তারা কী করে ফিল আপ করে। ওকে, তাহলে তারা ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে ফিল আপ করে। এখানে স্কার ফর্মেশন হবে, এখানে স্কার ফর্ম হবে। এখানে যে অরিজিনাল যে স্ট্রাকচার ওটা মেনটেন থাকবে না, মানে আমাদের নর্মাল আর্কিটেকচার এখানে থাকবে না। ঠিক আছে, এখন কখন স্কার ফর্মেশন হচ্ছে আর কখন রিজেনারেশন হচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে। আমরা জানি আমাদের যেই কিছু সেল থাকে, ঠিক আছে, কিছু সেল থাকে, একটাকে আমরা বলি লেভাইল সেল, একটাকে আমরা বলি স্টেবল সেল, আর একটাকে আমরা বলি কি পার্মানেন্ট সেল। এই লেভাইল সেল মানে আমরা সকলে জানি, যেমন আমাদের স্কিনের যে সেলগুলো থাকে, স্কিনের সেলগুলো কিন্তু আমাদের লেভাইল সেল। ঠিক আছে, স্কিনের লেভাইল সেল জিআইটি যেগুলো থাকে এগুলো আমাদের লেভাইল সেল হয়। আর স্টেবল সেল কোনগুলো? স্টেবল সেল হচ্ছে মনে করি আমাদের লিভারের যে হেপাটোসাইট, যেগুলো আছে এগুলো। আর পার্মানেন্ট সেল তো আমরা সকলে জানি, যেমন নিউরন, স্কেলেটন মাসেল সেল, কার্ডিয়াক মাসেল, স্কেলেটন মাসেল, এগুলো সবগুলো আমাদের পার্মানেন্ট সেল। ঠিক আছে, একটা জিনিস যদি আমি বলি, সাপোজ এটা হচ্ছে আমাদের যে সেল সাইকেলের এটা যে আমাদের G1 ফেজ, এটা আমাদের S ফেজ, এটা আমাদের G2 ফেজ, দেন মাইটোসিস, দেন আমাদের কিছু সেল আছে যারা G0 চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা জিনিস। এখন যে সেলগুলা G0 চলে যায়, এটা কি অলওয়েজ G0 থাকে? হ্যাঁ, এরা অলওয়েজ G0 থাকতে পারে। আবার G0 থেকে যখন মানে তারা যখন প্রপার স্টিমুলাস যখন পাবে, তখন তারা G0 থেকে G1 ফেজ আসতে পারে। ওদেরকে আমরা বলি স্টেবল সেল। মানে যেসব সেলগুলা একটা প্রপার একটা যখন স্টিমুলাস যখন পাবে, তখন তারা G0 থেকে G1 আসতে পারে। বাট যেসব সেলগুলা G0 থেকে কখনোই, যতই স্টিমুলাস দেওয়া হোক, কখনোই আবার সেল সাইকেল এন্টার করতে পারে না, মানে G0 যদি আসতে যদি না পারে, তার হচ্ছে আমাদের পার্মানেন্ট সেল। আমি তোমাকে যদি বলি যে আমাদের কার্ডিয়াক মাসেল আমার যদি কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, এখানে যদি আমাদের কার্ডিয়াক টিস্যুতে যদি কোনো প্রবলেম যদি হয়, তাহলে ওই টিস্যুটা যদি একবার প্রবলেম হয়, তাহলে কিন্তু সেটা রিজেনারেশন করতে পারে না। ঠিক আছে, তাহলে রিজেনারেশন পাওয়ার কাদের সবচেয়ে বেশি? যারা লেভাইল সেলের রিজেনারেশন পাওয়ার সবচেয়ে বেশি। যারা লেভাইল সেল, তারা লেভাইল প্লাস স্টেবল, ওদের রিজেনারেশন বেশি। এদের কি বেশি? তাহলে এদের কি বেশি? রিজেনারেশন পাওয়ার সবচেয়ে বেশি। এটা একটু মুছে বলি আমি। তাহলে এদের রিজেনারেশন হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এদের কাদের? লেভাইল প্লাস স্টেবল সেলের রিজেনারেশন সবচেয়ে বেশি। তার মানে লেভাইল সেল সাপোজ স্কিনে যদি কেটে যায়, তাহলে আমাদের ওইখানে কিন্তু কোনো স্কার ফর্মেশন হবে না। যদি সেটা প্রাইমারি ইন্টেনশন হয়, তাহলে সেটা আমাদের কী হবে? জাস্ট রিজেনারেশন হবে। ঠিক আছে, তাহলে স্কিনের যে আগে টিস্যুগুলো ছিল, ঠিক সেম টিস্যু দ্বারা কিন্তু সেটা রিপেয়ার হবে। এখানে কোনো ফাইব্রোব্লাস্টের দরকারও নাই, কোনো কানেকটিভ টিস্যুর দরকার নেই। আছে, আমি সেটা পরবর্তীতে আস্তে আস্তে বলবো। কিন্তু যেখানে স্কার ফর্মেশন কার হবে? স্কার ফর্মেশন হবে পার্মানেন্ট সেলের। পার্মানেন্ট সেল যেগুলো আছে এগুলা। ঠিক আছে, যেমন আমাদের যে কার্ডিয়াক টিস্যু কোনো প্রবলেম যদি হয়, তাহলে এখানে কিন্তু ফাইব্রোস্ট হয়ে যায়, ওই জায়গাটা ফাইব্রোস্ট হয়ে যায়। ঠিক আছে, কানেকটিভ টিস্যু যেগুলো রিপেয়ার করতে, মানে ঠিক তার আগের যে সেলগুলো ছিল, ওই সেলগুলো তারা আর ফিরিয়ে আনতে পারে না। ঠিক আছে, তাহলে এটার গেলো আমাদের কি? রিজেনারেশন আর স্কার ফর্মেশন। তাহলে আমি আরেকবার বলি যে আমাদের এখানে কিছু জিনিস বুঝতে হবে। প্রাইমারি ইন্টেনশন কি, সেকেন্ডারি ইন্টেনশন কি? প্রাইমারি ইন্টেনশন হচ্ছে ছোটোখাটো যদি কেটে যায়, বা তার এখানে যদি একটা শার্প যদি থাকে, তার এজগুলো যদি আমাদের খুব কাছাকাছি থাকে, তখন হচ্ছে আমাদের এটা বলে প্রাইমারি ইন্টেনশন। আর সেকেন্ডারি ইন্টেনশন কি? যে সেখানে যদি অনেক বিশাল যদি কেটে যায়, যেখানে এজগুলো কাছাকাছি না, তাদেরকে আমরা বলি সেকেন্ডারি। বাট টারশিয়ারিতে আরেকটা আছে, যেটা আমাদের রবিনসে বলা আছে যে প্রথমে আমরা যে উনটা আছে, এই প্রথমে উনটাকে আমরা ওপেন রাখবো। টারশিয়ারিতে প্রথমে আমরা উনটাকে ওপেন রাখবো, পরে ইনফেকশান অথবা কন্টামিনেশন কন্ট্রোল হলে আমরা সুচার দিয়ে সেটাকে ক্লোজ করে দেবো, ওপেন রাখবো। দেন কন্টামিনেশন যদি কন্ট্রোল হয়, ঠিক আছে, কন্টামিনেশনটা যদি কন্ট্রোল হয়ে যায়, তখন আমরা কী করবো? ওটাকে সুচার দিয়ে জাস্ট ক্লোজ করে দেবো। সেটা হচ্ছে আমাদের টারশিয়ারিটা অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে এগুলো গেলো আমাদের রিপেয়ারের রিজেনারেশন, আর হচ্ছে আমাদের পার্মানেন্ট সেলের স্কার ফর্মেশন কীভাবে হয় সেটা আমি মোটামুটি বলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা ওন্ড হিলিংটা কীভাবে হয় সেখানে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ওন্ড হিলিংটা কীভাবে হচ্ছে। তাহলে এখন আমরা স্টেপসগুলো পড়বো। স্টেপস অফ ওন্ড হিলিং।
ওন্ড হিলিং, স্টেপস অফ ওন্ড হিলিং। আচ্ছা, এটা কীভাবে হয়? প্রথমে আমাদের স্টেপস অফ ওন্ড হিলিংয়ের জন্য প্রথম আমার স্টেপ যেটা, এটাকে আমরা বলি হোমিওস্টেসিস, হিমোস্টেসিস। প্রথম আমরা কী বলি? হিমোস্টেসিস বলি। এটা খুব সিম্পল একটা জিনিস। সাপোজ আমাদের যদি এই জায়গায় যদি কেটে যায়, বড় একটা জায়গায় যদি কেটে যায়, এটা মনে করি আমাদের এখান থেকে ব্লিডিং হবে না? তো আমি যদি এটা যদি ব্লিডিং যদি হতে থাকে তাহলে তো আমাদের ওই ওনটা আরও বেশি খারাপের দিকে চলে যাবে। তাহলে আমার বডির একটা হোমোস্টেসিস আসে, যে সেটাকে আমরা হিমোস্টেসিস করব। সেটাকে আমরা কি ন্যাচারাল মেকানিজমের মাধ্যমে, বডির তার ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে কী করবে? ওই জায়গাটাকে ব্লাড ভেসেলগুলোকে তারা কনস্ট্রিকশন করে ফেলবে। ঠিক আছে? কনস্ট্রিকশন কেন করবে? কারণ ওখানে যেন আমাদের কী হয়, ব্লাডগুলো বের হইতে না পারে বা ব্লিডিংটা যেন বন্ধ থাকে। আমরা জানি কনস্ট্রিকশন যখন করে ব্লাড ভেসেলগুলো ব্লিডিংটা কমে যায়। তো এখানে প্রথমে আমাদের এই জন্য হোমোস্টেসিসটা দরকার আছে। ঠিক আছে? এখন আমরা হোমোস্টেসিসের যদি প্রসেসগুলো যদি পড়ি, তাহলে আমরা দেখতে পাবো হোমোস্টেসিস প্রথমে কী হয়। আমরা সকলে জানি প্রথমে এখানে কী হয়, হোমোস্টেসিসের ধাপগুলো তো আমরা সকলে জানি, তাই না? কয়েকটা ধাপ হয় সেখানে। যেমন কি প্রথমে আমাদের এটা আমি যদি লিখি, প্রথমে নিউরোজেনিক কন্ট্রাকশন কী করে? দেন হচ্ছে মায়োজেনিক কন্ট্রাকশন। এগুলো কী করে? এগুলো আমাদের এন্ডোথেলিন করে। আমাদের একটু পরে দেখাচ্ছি আমি। এটা কী করবে? এর কন্ট্রাকশন করবে। ঠিক আছে? এটা কন্ট্রাকশন করবে। এরপর আমাদের কী হবে? এরপরে অনেকগুলো ধাপ হয়। যেমন সেখানে আমাদের কী হবে, যে প্লেটলেটগুলো আমাদের এডিশন হয়। প্রথমে এডিশন হয়। এডিশনের পরে কী হয়? আমাদের অ্যাক্টিভেশন হয়। অ্যাক্টিভেশনের পরে কী হয়? অ্যাগ্রিগেশন হবে। দেন কী হবে? অ্যাগ্রিগেশনের পরে কী হবে? আমাদের প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাক তৈরি হবে, বা ফার্স্ট ডিগ্রি হিমোস্ট্যাটিক প্লাক ফরমেশন হবে। দেন কী হবে? আমাদের সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাক তৈরি হবে। এরপর আমাদের কী হবে? এরপর আমাদের মেন জিনিসে ঢুকে যাবে, সেটা হচ্ছে কোয়াগুলেশন হবে। দেন মোটামুটি আমাদের ক্লটটাকে আমরা পরবর্তীতে রিট্রাকশন করে দিব, অথবা হচ্ছে আমাদের রিফেয়ার করে দিব। তাহলে আমাদের মোটামুটি শেষ ক্লট রিট্রাকশন। তাহলে এগুলো হচ্ছে আমাদের সবগুলো হিমোস্টেসিসের একটা মেকানিজম। এখন আমরা এখানে যদি বলি তাহলে তো অনেক কথা হয়ে যায়। এটা আমরা ওই যে ফিজিওলজিতে পড়ে আসছি। পরে আমাদের কী হয়, যে এটা আমার একটা ব্লাড ভেসেল ধরলাম। তো আমরা জানি যে নর্মাল ব্লাড ভেসেলে কিন্তু ক্লট ফরমেশন হয় না। কেন ক্লট হয় না? এটা খুব সিম্পল জিনিস। আমি যদি ধরি, এটা একটা ব্লাড ভেসেল, এটা লাল কালার দিয়ে আঁকা উচিত ছিল। এটা একটা ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের গায়ে আমরা জানি যে কিছু ধরনের এন্ডোথেলিয়াল সেল থাকে, তাই না? কিছু এন্ডোথেলিয়াল সেল থাকে, কিছু না, আসলে এগুলো এন্ডোথেলিয়াল সেল থাকে। আমরা জানি যে এন্ডোথেলিয়াল সেলগুলো বা আমাদের কানেকটিভ টিস্যুগুলো বা এপিথেলিয়াল সেলগুলো একটা বেসমেন্ট মেমব্রেনের উপর বসানো থাকে। তাহলে এটা একটা বেসমেন্ট মেমব্রেন। এখন আমাদের এই যে নর্মাল এগুলো হেলদি এন্ডোথেলিয়াল সেল, এটা কিন্তু হেলদি। ঠিক আছে? আমি এটার হিমোস্টেসিস প্রচেষ্টাটা দেখাই দিচ্ছি 5 মিনিটের ভিতরেই। এখন এই যে আমাদের যে নর্মাল যে এন্ডোথেলিয়াল সেলটা আছে, এটা বিভিন্ন ধরনের জিনিস রিলিজ করে। সেটা কি রিলিজ করে? যেমন নাইট্রিক অক্সাইড রিলিজ করে, যেমন আমাদের কি পোস্টাগ্ল্যান্ডিন বা পোস্টাসাইক্লিন I2। এখানে এটা কিন্তু পোস্টাগ্ল্যান্ডিন, এটা পোস্টাসাইক্লিন I2 বা PGI2। দেন একটা জিনিস রিলিজ করে, এটা আমরা কী বলি? ADP ডিফসফেটেজ। ADP এটা কিন্তু ডিফসফেটেজ, ADP ডিফসফেটেজ। মনে রাখতে হবে, ADP ডিফসফেটেজ কিন্তু প্লেটলেটকে এগ্রিগেশন করতে বাধা দেয়। ADP ডিফসফেটেজ প্লেটলেটকে এগ্রিগেশন করতে বাধা দেয়, বাট ADP ফসফেটেজ কিন্তু প্লেটলেট এগ্রিগেশন করে। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। আচ্ছা, এরা কী করে? এরা নর্মালি এখানে যে প্লেটলেটগুলো থাকে, আমরা জানি যে অনেক তো পড়ে ফেলছি যে আমাদের এগুলো কী থাকে, ব্লাডগুলো কীভাবে থাকে। আমরা জানি যে একদম সেন্টারে থাকে WBC, তার আশেপাশে কী থাকে আমাদের? RBC থাকে, তার আশেপাশে কী থাকে আমাদের? প্লেটলেট থাকে, তার আশেপাশে কী থাকে আমাদের? প্লাজমা সেলগুলো থাকে, তাই না? তাহলে এখন কী হবে, যে আমাদের প্লেটলেটগুলো যখন এই জায়গায় যখন বাইন্ড করতে যখন চাইবে, এন্ডোথেলিয়াল সেলে যখন বাইন্ড করতে যখন চাইবে, তখন এই নাইট্রিক অক্সাইড এবং পোস্টাসাইক্লিন I2 and ADP এদেরকে কী করবে? রিফিল করবে। এই প্লেটলেটগুলোকে রিফিল করবে। যখন রিফিল করবে বা বিকর্ষণ করবে, তখন প্লেটলেটগুলো এখানে আর লাগতে পারে না। ঠিক আছে? তো এটা কিন্তু বডির একটা কিন্তু ইন্টারনাল মেকানিজম। এখানে কিন্তু এটা চাইলে কিন্তু এটা বাইন্ড করতে পারে না। ঠিক আছে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তারা এখানে রিফিল করে এদেরকে দৌড়ে দেবে। শুধু কি এগুলো না, আমাদের বডি সিস্টেমটা আরও বিভিন্ন কাজ করে। সেটা কি? তারা এখান থেকে, আমরা সকলে জানি আমাদের যে এন্ডোথেলিয়াল যে সেলগুলো থাকে, এন্ডোথেলিয়াল সেলে আমরা সকলে জানি এখানে কী থাকে, এগুলোর পাশাপাশি কী থাকে, আমাদের আরও কিছু মেকানিজম থাকে। সেগুলো কি যদি বলি, আসলে এখানে অনেক কথা হয়ে যায়। সেটা হচ্ছে যে আমাদের এখানে এটার কী বলে জানি, হেপারিন সালফেট বা হেপারিন। ঠিক আছে? হেপারিন সালফেট বা হেপারিন যেটা বলো, হেপারিন সালফেট এগুলো থেকে এখানে বসে। ঠিক আছে? হেপারিন সালফেটগুলো কিন্তু আমাদের এন্ডোথেলিয়াল সেল থেকে আসে। ওকে, এখানে আমার হেপারিন সালফেট এখানে আসছে। ওকে, হেপারিন সালফেট এখানে আসছে। এই হেপারিন সালফেট কী করে? হেপারিন সালফেট কিছু করে না, খুব সিম্পল একটা জিনিস করে। হেপারিন সালফেট হচ্ছে মেনলি আমাদের যে অ্যান্টিথম্বিন 3 কি,
এই যে 3 AT3 আছে না, এই অ্যান্টিথ্রম্বিন 3-কে অ্যাক্টিভ করে দেয়। এবং অ্যান্টিথ্রম্বিন আমরা এমনিই জানি যে থ্রম্বিন কী করে, থ্রম্বিন মেনলি ক্লট ফর্মেশনে হেল্প করে, থ্রম্বিনটা মেনলি ক্লট ফর্মেশন হেল্প করবে। তাহলে এখানে বলা আছে অ্যান্টিথ্রম্বিন 3, তার মানে সে কী করবে, অ্যান্টিথ্রম্বিনকে ইনহিবিট করবে। শুধু কি অ্যান্টিথ্রম্বিনকে 3-কে ইনহিবিট করে না, 3 মানে কি সে ফ্যাক্টর 10 ফ্যাক্টর 9, ঠিক আছে, 10 9 প্লাস থ্রম্বিনকে তারা ইনহিবিট করবে। তাহলে এখানে প্লেটলেট কোয়াগুলেশন হতে পারে না। আরও জিনিস এখানে সে ইয়ে করে, সেটা হচ্ছে কি, যেখানে আমাদের কিছু থ্রম্বোমোডিউলিন যারা থ্রম্বিনটাকে মডুলেট করে দেয়, হ্যাঁ, এখানে কিছু থ্রম্বোমোডিউলিন কিছু জিনিস থাকে, হ্যাঁ, একটা প্রোটিন থাকে থ্রম্বোমোডিউলিন, সেটা কী করে থ্রম্বিনকে মডুলেট করে। এখানে থ্রম্বিন যখন মডুলেট হবে তখন এই কি কাকে অ্যাক্টিভ করে, প্রোটিন সিকে অ্যাক্টিভ করে, প্রোটিন সিকে অ্যাক্টিভ করে। তখন প্রোটিন সি কী করে, থ্রম্বিনটাকে আর এখানে বাইন্ড করতে দেয় না। ওকে, কী সুন্দর মেকানিজম সবগুলো। তাছাড়া এখান থেকে আর কি রিলিজ হয়, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রিলিজ হয়। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কী করবে, আমাদের প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করবে, প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে, ঠিক আছে। পরবর্তীতে এটা আমাদের ডিগ্রেড করে ফেলে, ইয়েগুলোকে ফাইব্রিনগুলোকে ডিগ্রেড করে ফেলে। ওখানে আমরা জিনিস পেয়ে সেটাকে আমরা বলি ডি-ডাইমার বলি, ডি-ডাইমার, অর্থাৎ যে ফাইব্রিনগুলো যে ডিগ্রেডেশন হয়ে যায় ওটাকে আমরা বলি ডি-ডাইমার, ঠিক আছে। এটাগুলো আমাদের একটা নর্মাল ফিজিওলজি, ঠিক আছে, এটা একটা নর্মাল ফিজিওলজি। এখানে কিন্তু আমাদের কোনো ধরনের কী হয় না, ক্লট কিন্তু ফর্মেশন হয় না, ওকে। বাট যদি কোনো কারণে আমাদের এই এন্ডোথেলিয়াল সেলটা যদি ড্যামেজ হয়ে যায়, সাপোজ এর আমি এখানে পুরোটা বাদ দিই, এখন ধরে নিলাম এটা লাল কালার দিয়ে আঁকা উচিত, এন্ডোথেলিয়াল সেলটা এখন আমাদের এখানে ড্যামেজ হয়ে গেছে। ধরলাম এখানে যে এন্ডোথেলিয়াল সেলগুলো ছিল, এখানে একটু এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হয়ে গেছে, তখন কী হবে, তখন কিন্তু খেলা ঘুরে গেছে। এই এন্ডোথেলিয়াল সেল যদি ড্যামেজ হয় তাহলে এখানে কি আমাদের আর এই যে জিনিসগুলো ছিল ন্যাচারালি, এটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট, এগুলো কি আর এখানে থাকবে? নো, এগুলো কখনোই থাকবে না। এখন একটা জিনিস আমরা সকলে জানি যে আমাদের এথারোস্ক্লেরোসিস যখন হয়, ওই এথারোস্ক্লেরোসিসে আসলে অনেক ফরা, ওই এথারোস্ক্লেরোসিসে কী হয় যে কোলেস্টেরলগুলো আছে না, এই কোলেস্টেরলগুলো কিন্তু আমাদের নাইট্রিক অক্সাইডকে কাজ করতে কিন্তু বাধা দেয়, ঠিক আছে। কোলেস্টেরল কিন্তু নাইট্রিক অক্সাইডকে কাজ করতে বাধা দেয়, ঠিক আছে। যখন কোলেস্টেরল যখন মানে নাইট্রিক অক্সাইড যখন কাজ করতে যখন পারবে না, তখন কিন্তু তারা প্লেটলেটকে আর কি মানে অ্যাগ্রিগেশনে বাধা দিতে পারবে না, ঠিক আছে। তাহলে ওই এথারোস্ক্লেরোসিসে কিন্তু আমাদের সেম প্রসেসগুলো হয় এখানে, কারণ আমরা জানি এথারোস্ক্লেরোসিস যখন হয় তখন কিন্তু আমাদের কি এখানে যে ফিব্রিন সব এখানে চলে আসে, ঠিক আছে, থ্রম্বিন এখানে ফর্মেশন হয়ে যায়। এথারোস্ক্লেরোসিস প্রসেসটা যদি বড়, ওখানে আরও বিভিন্ন ধরনের প্রোম সেল অনেক জিনিস তৈরি হয়। আচ্ছা, তাহলে কিন্তু ওই কোলেস্টেরল কিন্তু আমাদের কাজ করে। ওখানে একটা জিনিস ছিল আমাদের হোমোসিস্টিনেমিয়া, ঠিক আছে। এই হোমোসিস্টিনেমিয়াতে কী ছিল আমাদের, ভিটামিন মেনলি ভিটামিন বি টুয়েলভ অথবা ভিটামিন যে B9 ছিল। ভিটামিন B9 কিন্তু আমাদের কী করছিল যে হোমোসিস্টিনটাকে আমরা ভিটামিন B12 আমরা B9 তো জানিতে না, এটা কী করে, ওই যে আমাদের যে মিথিলিন যে গ্রুপটা আছে, হ্যাঁ, মিথিলিন গ্রুপটাকে আমাদের হোমোসিস্টিন নিয়ে মিথিওনিনকে দিয়ে দেয়। কিন্তু আমাদের ভিটামিন B12 যদি কাজ যদি না করতে পারে, তখন কী হয়, হোমোসিস্টিনটা আর মিথিওনিনে কনভার্ট হতে পারে না, তখন ব্লাডে মিথিওনিনের পরিমাণ বেড়ে যায়। ও মিথিওনিন কিন্তু আমাদের এটাকে ড্যামেজ করতে পারে। তাহলে এগুলো সবগুলো যখন ড্যামেজ হবে তখন কী হবে, তখন আমাদের বডিতে নর্মালি কিছু ফ্যাক্টর সার্কুলেট করে, তারকে আমরা বলি কি বন্ড উলিভেন ফ্যাক্টর। এই বন্ড উলিভেন ফ্যাক্টরগুলো আমাদের এখানে এসে বসে, ঠিক আছে। তাহলে এটা আমি ফিগারটা একটু সুন্দরভাবে দেখাই, এখানে বন্ড উলিভেন ফ্যাক্টরগুলো এসে বসে। এখন দেখো এই লাল কালার যেটা ছিল এটা ছিল আমাদের এন্ডোথেলিয়াল, এখন এন্ডোথেলিয়ালটা ওপেন, এখন এটা যদি ড্যামেজ, সুতরাং এখানে আমাদের কি সাব এন্ডোথেলিয়াল সারফেসটা এক্সপোজ হয়ে গেছে, এটা লিখে দিই, সাব এন্ডোথেলিয়াল সারফেস এক্সপোজ। কারণ কি এন্ডোথেলিয়ালটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এখানে কী হবে, আমাদের বন্ড উলিভেন ফ্যাক্টরগুলো লাগবে, এখানে আমাদের বন্ড উলিভেন ফ্যাক্টরগুলো লাগবে, ওকে। তাহলে এখন এখানে যদি ড্যামেজ হয়ে গেছে, সুতরাং নাইট্রিক অক্সাইড নেই, কিছুই নেই, সুতরাং এখানে আমাদের যে প্লেটেলগুলো আসবে এখান দিয়ে, এই প্লেটেলগুলো এসে এখানে বসবে। তাহলে একটা নন প্লেটলেট সারফেসে যখন আমাদের প্লেটলেট এসে যখন বসবে, এটাকে আমরা বলি প্লেটলেট এডেশন, এটা আমরা কী বলি, প্লেটলেট এডেশন বলি। তাহলে এখানে প্লেটলেটগুলো এসে বসবে, অনেকগুলো প্লেটলেট এসে বসবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে প্লেটলেটের ভিতরে একটা রিসেপ্টর থাকে, ঠিক আছে, এটাকে আমরা বলি জিপি, এখানে দেখানো শুধু করছে না, এটা বলে জিপি মানে গ্লাইকোপ্রোটিন 2B মেবি, আমার এই মধ্যে মনে নেই, গ্লাইকোপ্রোটিন 2B বা 1B হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে গ্লাইকোপ্রোটিন 2B না, সরি 1B হবে, 2B আমাদের আরেকটাতে কাজ করবে। তাহলে গ্লাইকোপ্রোটিন 1B এখানে কাজ করবে। এই গ্লাইকোপ্রোটিন 1B কী করে, এটা বন্ড উলিভেন ফ্যাক্টর, এই বন্ড উলিভেন ফ্যাক্টরের উপর কী লাগবে, আমাদের এই প্লেটলেট লাগবে। এই প্লেটলেটটা বন্ড উলিভেন ফ্যাক্টরের সাথে লাগে GP1B। এখন এই GP1B এটা একটা কি রিসেপ্টর কি, এটা প্রোটিন। তাহলে এই প্রোটিনটা কোথা থেকে তৈরি হয়েছে, আমাদের অবশ্যই জিন থেকে তৈরি হয়েছে। এখন
ওই জিনিস যদি কোনো মিউটেশন যদি হয়, আচ্ছা এগুলো আমি এখন বলবো না, ওই তখন একটা ডিজিজ হয়, ঠিক আছে। আচ্ছা এটা বাদ। তাহলে এখন এই প্লেটলেটগুলো যখন এখানে যখন আসবে, এটাকে আমরা কী বলি, প্লেটলেট এডিশন বলি। এখন এই প্লেটলেটগুলো কী করবে, বিভিন্ন ধরনের গ্র্যানিউল সিক্রেট করবে। কি রিলিজ করবে, গ্র্যানিউল সিক্রেট করবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। একটাকে আমরা বলি ডেল্টা গ্র্যানিউল, এখানে গ্র্যানিউলগুলো দেখানো যাচ্ছে না, যেটাকে আমরা বলি ডেল্টা গ্র্যানিউল, একটাকে আমরা বলি আলফা গ্র্যানিউল। এই ডেল্টা থেকে যেটা রিলিজ, এটা হচ্ছে SAC। এটা কী করবে, সেরোটোনিন রিলিজ করবে। দেন এডিপি, দেখছো আইসি, এডিপি ফসফেটেজ রিলিজ করবে। এডিপি ফসফেটেজ কী করবে, প্লেটলেটকে কিন্তু এগ্রিগেশন করবে। আর সিতে ক্যালসিয়াম, ঠিক আছে। এখানে অনেকগুলো কাজ আছে, এগুলো আর বললাম না। আর আলফা থেকে মেনলি যেটা পারে সেটা হচ্ছে আমাদের প্লেটলেট ডেরাইভ গ্রোথ ফ্যাক্টর। আচ্ছা এখন এটা তাহলে কী করবে, এগুলো বিভিন্ন ধরনের গ্যানে রিলিজ করবে। তাহলে এই সেরোটোনিনের কাজ কি, বেশি কনস্ট্রিকশন করা, খুব ইম্পর্টেন্ট জিনিস। এডিপি ফসফেটেজে থাকি আরও প্লেটলেটকে নিয়ে আসবে। এডিপি ফসফেটেজের কাজ হচ্ছে আরও প্লেটলেটকে নিয়ে আসছে। তাহলে অনেকগুলো প্লেট এসে নিয়ে আসছে। ক্যালসিয়ামের কাজ কি, ক্যালসিয়ামের কাজ হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস বলি, আসলে অনেক পড়া, তাহলে আমরা প্লেটলেট এই কোয়াগুলেশনগুলো কোথায় হয়, এই প্লেটলেটের সার্ফেসের উপরে হয়। এখন আমি মনে করি যে প্লেটলেট সার্ফেসের উপরে প্লেটলেটগুলোকে এনে বসাচ্ছি। তাহলে তাদের তো একটা টেন্ডেন্সি আছে, তারা প্লেটলেট সার্ফেস থেকে দৌড় মারে অন্য জায়গায় চলে যাওয়ার। ও ক্যালসিয়াম কী করে, প্লেটলেটগুলোকে এই সার্ফেসে বসে রাখে, খুব টাইট করে বসে রাখে। এটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের কাজ। আচ্ছা এগুলো আর না বলি। তাহলে এখানে আমাদের প্লেটলেটগুলো যখন আসবে, তখন এই জিনিসটাকে আমরা বলি প্লেটলেট এগ্রিগেশন। আর এটা হচ্ছে আমাদের কি, প্রাইমারি হেমোস্ট্যাটিক প্লাগ। এরপর আমাদের কী আসবে, সেকেন্ডারি হেমোস্ট্যাটিক প্লাগ ফর্মেশন হবে। এখানে কী হবে, আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। কোয়াগুলেশন কি, এই যে সোলেবল ফিব্রিন যখন ইনসোলেবল ফিব্রিন যখন কনভার্ট হবে, এখানে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর মানে ইন্ট্রিনসিক পাথওয়ে ভার্সেস এক্সট্রিনসিক পাথওয়ে হয়। এটা আর কিছু বললাম না। তাহলে এখানে আমাদের হোমোস্ট্যাসিস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী হবে, হোমোস্ট্যাসিস হয়ে যাবে। এখন হোমোস্ট্যাসিসের পরে আমাদের যে জাপটা আসে, এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি যে ইনফ্লামেশন। দেখছো, যেখানে যাবে ইনফ্লামেশনটা লাগবে। এরপরে আমাদের কী হবে, ইনফ্লামেশন হবে। স্টেপ 2 হচ্ছে ইনফ্লামেশন। ওন্ড হিলিংয়ের স্টেপ 2 ইনফ্লামেশন। আচ্ছা ইনফ্লামেশন কেন দরকার এখানে, তো আমরা জানি ইনফ্লামেশন যখন হয় তখন কী হবে, ব্লাড ভেসেল দিয়ে অনেক বেশি ব্লাড আসবে। এখন কথা হচ্ছে ভাই, আপনি একটু আগে বললেন যে আমাদের ওন্ড হিলিংয়ে প্রথমে বেশি কনস্ট্রিকশন করবো, দেন বেশি কনস্ট্রিকশন করতে থাকবো। এখানে তাহলে ভেসোডাইলেশনের করা দরকার। হ্যাঁ দরকার এই জন্যই যে আসলে দেখো, ওন্ড হিলিংটা তো আমাদের একদম একদিনে হয়ে যায় না, একটু টাইম লাগে। তাহলে প্রথম দিনে মনে করো আমি ধরলাম বেশি কনস্ট্রিকশন হয়েছে, কেন, কারণ আমার প্রথম কাজ ছিল ব্লিডিংটাকে আমি কমানো। ওকে, এখন তোমার মোটামুটি ব্লিডিং বন্ধ, কিন্তু এটা ধীরে ধীরে তো রিপেয়ার করতেছে। তো ধীরে ধীরে যদি রিপেয়ার করে কী হবে, ওখানে বিভিন্ন ধরনের ডেড সেল থাকবে না, মানে ধীরে ধীরে ভালো হচ্ছে। তাহলে যে সেলগুলো আমাদের কেটে গেছিলো ওগুলো ধীরে ধীরে মরে যাবে না, মরে যাচ্ছে। তাহলে কিছু ডেড সেল থাকবে না, তো ওগুলো কিন্তু আমাদের রিপেয়ার করতে হবে। তো রিপেয়ার কে করবে, আমাদের ম্যাক্রোফেজ। এই জন্য আমাদের বেসেলটা ডাইলেশন করে দেবে, যেন বেশি আমাদের ডব্লিউবিসি আসতে পারে। ডব্লিউবিসির বিষয় কোনটা, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এগুলো যেন আসতে পারে, ঠিক আছে। তাহলে ও ম্যাক্রোফেজ কী করবে, এই ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের ডেড যে মানে সেলগুলো আছে, ডেড সেলগুলোকে এনগাল্প করবে, প্লাস ফরেন যে ইয়েগুলো ছিল, যে ডেব্রিসগুলো ছিল, ফরেন ডেব্রিস, এগুলোকে তারা কী করবে, এনগাল্প করে খেয়ে ফেলবে এবং ডিস্ট্রয় করবে। পরবর্তীতে এই মাইক্রোবগুলোকে তার ওখান থেকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে। ম্যাক্রোফেজের কাজ কিন্তু এটা। এবং একটা জিনিস তোমরা খেয়াল করছো, আমাদের কোনো একটা জায়গা যখন কেটে যায় 2-3 দিন পরে কী হয়, ওই কটা জায়গা দিয়ে উপরে একটা কালো একটা দাগ পড়ে না, কালো একটা, এটা খুঁড়েলে কিন্তু এবার এটা উড়ে যায়, ওই দাগটা। এটাকে আমরা বলি স্কাব বলি, SCAB, এটাকে আমরা কী বলি, স্কাব বলি, ঠিক আছে। ওখানে কী থাকে, আমাদের ডেড সেল, ওখানে থাকে ডেড সেল প্লাস ব্লাড ক্লট থাকে, ঠিক আছে। ডেড সেল প্লাস ব্লাড ক্লট থাকে, ঠিক আছে। ব্লাড ক্লট এখানে আমি এখানে আর বলি না, যদিও এই যে কোয়াগুলেশনে আসলে ক্লট করে, সেকেন্ডারি হেমোস্ট্যাটিক ব্লাডের মাধ্যমে সেটা ক্লট করে। তাহলে এগুলোকে আমরা বলি কী বলি, স্কাব বলি। এটাই সেম ইনফ্লামেশনের কেস। তাহলে ওন্ড হিলিংয়ে ইনফ্লামেশন কিন্তু আমাদের এখানে কিন্তু হেল্প করতেছে আমাদেরকে, ঠিক আছে। ম্যাক্রোফেজটাই আমাদের ডেড সেলগুলোকে এখানে খাই ফেলতেছে। এরপর আসো এপিথেলিয়াইজেশন, খুব ইম্পর্টেন্ট স্টেপ, এটা আমরা কী বলি, এপিথেলাইজেশন মানে কি, সাপোজ আমাদের এই জায়গায় যেটা যদি কেটে যায়, এই জায়গায় মনে করে কেটে গেছে, সাপোজ একদম এখানে পর্যন্ত কেটে ফেলছি, তাহলে এখানে যে সেলগুলোতে থাকে, বেদাল সেলগুলোতে থাকে, ঠিক আছে। এখানে যে বেদাল সেলগুলো থাকবে, এই বেদাল সেলগুলো কী করবে, আস্তে আস্তে রিজেনারেশন করবে না, উপরে উঠবে না, এভাবে রিজেনারেশন করতে থাকবে না, এটাকে আমরা বলি এপিথেলিয়াইজেশন। এখন এই এপিথেলিয়াইজেশন শুধুমাত্র আমাদের লেভেল সেলে হবে, পার্মানেন্ট সেলে কিন্তু এগুলো হবে না, ঠিক আছে। কেন, আচ্ছা এপিথেলিয়াইজেশনটা মেনলি হয় যে স্টেম সেল থাকার কারণে, স্টেম সেল থাকে, তো ওই স্টেম সেলগুলো কী করে, রিজেনারেশন করে উপরে উঠে যায়। কিন্তু নর্মাল যে আমাদের যে পার্মানেন্ট সেলগুলো, এখানে কোনো স্টেম সেল থাকে না, যার কারণে এখানে আমাদের কি এপিথেলিয়াইজেশন হয় না। তাহলে এপিথেলিয়াইজেশন হবে শুধুমাত্র আমাদের লেভেল সেলগুলোতে, যাদের স্টেম সেল থাকবে ওখানে।
ঠিক আছে, এটা একটু জিনিস মনে রাখতে হবে। এখানে আমাদের মাইগ্রেশন হয় আর কি, যে 4 স্টেপটা সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে 4 স্টেপ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 4 স্টেপটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাকে আমরা বলি স্টেপ 4। এটাকে আমরা বলি ফাইব্রোপ্লাসিয়া, ফাইব্রোপ্লাসিয়া বলি, ফাইব্রোপ্লাসিয়া মানে কি? আচ্ছা, ফাইব্রোপ্লাসিয়া হচ্ছে আমাদের যে জায়গায় ইনজুরি হচ্ছে, মানে কেটে গেছে, ওই জায়গা থেকে আমাদের যে ইনফ্লামেশন হয়েছে না, ওই ইনফ্লামেশন হলে কী হবে? ইনফ্লামেশন আমরা জানি না গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, সাইটোকাইন রিলিজ করে, বিভিন্ন ধরনের সাইটোকাইন তারা রিলিজ করবে। এই সাইটোকাইনগুলো কী করবে? আমাদের ফাইব্রোসাইটকে, আমরা জানি যে ফাইব্রোসাইট হচ্ছে একটা ইনএক্টিভ সেল। এই ফাইব্রোসাইটটা কী হবে তখন? ফাইব্রোব্লাস্টে কনভার্ট হবে। ফাইব্রোসাইটটা কিছু কনভার্ট হবে? ফাইব্রোব্লাস্টে কনভার্ট হবে। তাহলে এই ফাইব্রোসাইটটা আমাদের ফাইব্রোব্লাস্টে কনভার্ট হয়েছে। এখন এই ফাইব্রোব্লাস্টটাই মেনলি ওখানে আমাদের ফাইব্রোসিস করে। ফাইব্রোসিস মানে কি? স্কার করে, স্কারটা ফর্ম করে, ঠিক আছে, স্কারটা ফর্ম করে। এখন কত হচ্ছে, এই ফাইব্রোব্লাস্টের মেনলি কাজ কি? এই ফাইব্রোব্লাস্ট মেনলি হচ্ছে আমাদের কোলাজেন ফাইবার সিনথেসিস করা, ঠিক আছে, কোলাজেন ফাইবারগুলোকে সে বেশি বেশি করে নিয়ে আসে। তাহলে এই ফাইব্রোব্লাস্ট এটা কখন হবে? এটা যখন স্কার ফর্মেশন যখন হবে তখন, ঠিক আছে। রিপেয়ারের দুইটা প্রসেস, একটা হচ্ছে রিজেনারেশন, একটা হচ্ছে আমাদের স্কার। তাহলে ফাইব্রোব্লাস্ট কী করবে? কোলাজেন করবে। কোলাজেন, এটা কোন ধরনের কোলাজেন? টাইপ 3 কিন্তু, টাইপ 3। আচ্ছা, আমি কোলাজেনের একটা জিনিস বলি। প্রথম কথা হচ্ছে আমাদের এটা একটা নিউক্লিয়াস, এটা সেল, এটা নিউক্লিয়াসের এখানে আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে কিছু কী থাকবে? ক্রোমোজোমের বিষয়ে কিছু জিন থাকবে, যে জিন কিছু প্রোটিন তৈরি করে। প্রোটিনগুলোর একটা নাম হচ্ছে আমাদের, ধরে নিলাম যে প্রো-ফ্রি কোলাজেন। এই প্রো-ফ্রি কোলাজেন যেটা আছে, এই প্রো-ফ্রি কোলাজেনটা আমাদের হচ্ছে তার থেকে একটা কী বলে এটাকে, পেপটাইড বন্ড রিমুভ হবে, একটা পেপটাইড রিমুভ হয়। যখন রিমুভ হয় তখন সে কনভার্ট হয় আমাদের প্রো কোলাজেনে কনভার্ট হয়। পরবর্তীতে প্রো কোলাজেনটা আরও কিছু মডিফাইড হয়, সেটা কি? প্রোলিন লাগে এখানে, আরও কিছু জিনিসে কনভার্ট হয়, সেটা কি? প্রোলিন লাগে। এখানে কিছু প্রোলিন প্লাস লাইসিন এসে তারা কিসে কনভার্ট হয়? মানে এখানে আমাদের মিলে হাইড্রোক্সিলেশন হয়। কোনটার হয়? এই প্রো কোলাজেন যেটা আছে, প্রো কোলাজেনের আমাদের হাইড্রোক্সিলেশন হবে। এরপরে কি হবে? এই হাইড্রোক্সিলেশন যে হয়, এটা ভিটামিন সি দরকার, এই জন্য আমরা বলি কেটে গেলে ভিটামিন সি দিতে হবে, ঠিক আছে। এই হাইড্রোক্সিলেশন আমাদের ভিটামিন সিটা হেল্প করে। আচ্ছা, এরপরে কী হবে আমাদের? এরপরে এখানে গ্লাইকোসাইলেশন হয়, এখানে আমাদের সুগারটা লাগে, মেনলি সুগারটা লাগে। মানে এটা যদি ধরি আমাদের একটা প্রি প্রো কোলাজেন এটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী ছিল? মনে করে গ্লাইসিন লাগছিল, এখানে গ্লাইসিন আর প্রোলিন ছিল। পরবর্তীতে এটার একটা একটা সুগার মলিকুল তারা লাগাই দিয়েছে, একটা সুগার মলিকুল একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা হয়, এটাকে আমরা কী বলি এখনও? প্রো কোলাজেন। এটা পরবর্তীতে আমাদের সেল থেকে বের হয়ে যাবে, বের হয়ে কী হবে? যখন হবে তখন তার ভিতর আসলে ট্রিপল হেলিক্স থাকে। পরবর্তীতে এটা কিসে কনভার্ট হবে? ট্রোফোকোলাজেনে কনভার্ট হবে। ট্রোফোকোলাজেন থেকে আমাদের কী হবে? ক্রস লিঙ্কিং হয়। কোলাজেনটার কী হবে? ক্রস লিঙ্কিং হবে। তো ক্রস লিঙ্কিংয়ের জন্য আমাদের মেনলি কী লাগে? কপার লাগে। তো ক্রস লিঙ্কিংটা যদি ভালোভাবে যদি না হয়, তখন দুইটা প্রবলেম হয়। এগুলো আসলে জানার দরকার নাই। এটাকে আমরা বলি ড্যানলার্স ডিজিজ, একটা বলে ম্যানকিস ডিজিজ, হ্যাঁ, ম্যানকিস ডিজিজ। আবার এখানে একটা জিনিস হতে পারে যে ট্রিপল হেলিক্সে যদি কোনো প্রবলেম যদি হয়, এখানে এই ট্রিপল হেলিক্সে কোনো প্রবলেম যদি হয়, কোলাজেন ডিফেক্ট থাকে বা জিনের যদি ডিফেক্ট থাকে, তখন আমাদের অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আমাদের কি? অটোজোমাল একটা ডোমিনেন্ট ডিসঅর্ডার, সেটা আর বললাম না বাদ। এরপরে কী হবে? তাহলে কোলাজেন সিনথেসিসটা একটু বলে দিলাম আমি। তাহলে এখানে মেনলি যে কোলাজেনটা ফর্মেশন হয়, সেটা হচ্ছে আমাদের কোলাজেন 3, এটা হচ্ছে মেনলি আমাদের কোলাজেন 3। আচ্ছা, তাহলে এখন এই ফাইব্রোব্লাস্টে যেটা কী করবে? এই কোলাজেনগুলো কী করবে? অনেকগুলো ফাইবার মিলবে এখানে, অনেকগুলো ফাইবার হয়ে কী করবে? বড় একটা কোলাজেন বান্ডেল তৈরি করবে। এগুলো সবগুলো আমাদের এই ওন্ডের জায়গায় হচ্ছে, যেখানে আমাদের ওন্ড হয়েছে ওখানে হচ্ছে, ঠিক আছে। পরবর্তীতে কোলাজেনগুলো আবার কী হবে? কোলাজেন ফাইব্রিলে কনভার্ট হবে, ফাইবার থেকে ফাইব্রিলস থেকে কী হবে? আমাদের বান্ডেল হবে। এখন এই বান্ডেলটা আমাদের হাই টেনসাইল থেকে
হাই টেনসাইল, মানে আমাদের এই কোলাজেনগুলো তো এখানে বসবে, তাই না? এই কোলাজেনগুলো হচ্ছে আমাদের হাই টেনসাইল স্ট্রেংথ দিবে, এখানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এবং বিভিন্ন ধরনের স্ক্যাফোল্ড হবে, ঠিক আছে? এখন কত হচ্ছে, আমরা কোলাজেনটা কি একদম পুরো সব জায়গায় নিয়ে আসবো নাকি ভাই? আসলে না, যে জায়গায় কাটে, এই জায়গায় তো কাটছে, এই জায়গায় যে কাটছে এখানে শুধু কোলাজেন দিলে হবে না, এখানে কিছু গ্রাউন্ড সাবস্টেন্সও দিতে হবে, কিছু কি দিতে হবে, গ্রাউন্ড সাবস্টেন্সকে দিতে হবে। এখন এই গ্রাউন্ড সাবস্টেন্সকে কি অ্যাক্টিভ করবে? এই গ্রাউন্ড সাবস্টেন্সকে কিন্তু আমাদের ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভ করবে, ফাইব্রোব্লাস্ট কিন্তু অ্যাক্টিভ করবে। তখন ফাইব্রোব্লাস্ট কী করবে, বিভিন্ন ধরনের গ্রাউন্ড সাবস্টেন্স এখানে আনবে। এখন এতগুলো জিনিস যদি আসে, আসলে এদের তো পুষ্টি দরকার, তাই না? তো বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল আসবে এখানে, ঠিক আছে? ব্লাড ভেসেল, বিভিন্ন ধরনের গ্লাইকোপ্রোটিন, সুগার এখানে চলে আসবে। তখন একসাথে আমরা এটাকে বলি গ্র্যানুলেশন টিস্যু। কী বলি? গ্র্যানুলেশন টিস্যু। গ্র্যানুলেশন টিস্যু বলি। আমি ওই দিন গ্র্যানুলেশন টিস্যু মনে একটু বলছিলাম গ্র্যানুলোমা ফর্মেশনে। আসলে গ্র্যানুলোমা ফর্মেশন হচ্ছে একটা জিনিস যেটা ক্রনিক ইনফ্লামেশনে, আর গ্র্যানুলেশন টিস্যু মানে হচ্ছে কি, যে এটা যেখানে আমাদের কী থাকবে, লুজ কানেকটিভ টিস্যু থাকবে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে, এনজিওজেনেসিস হবে, দেন বিভিন্ন ধরনের গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে, ঠিক আছে? এইসব কোলাজেন ফাইবার থাকবে, এই সবগুলোকে আমরা একসাথে বলেছি কি গ্র্যানুলেশন টিস্যু। এখন একটা জিনিস মনে রাখতে হবে, গ্র্যানুলেশন টিস্যুগুলো কিন্তু পিঙ্ক কালারের হয়, পিঙ্ক। কেন পিঙ্ক হয়? কারণ ওখানে এনজিওজেনেসিস হচ্ছে, ঠিক আছে? পিঙ্ক হয়, দেন এটা আমাদের গ্লসি হয়, টাচ টু ব্লিড। তুমি যখন টাচ করবে তখন এখান থেকে রক্ত বের হবে, টাচ টু ব্লিড হয়। কেন? কারণ এখানে এনজিওজেনেসিস হচ্ছে, ইমেচিউর এনজিওজেনেসিস। আচ্ছা, তাহলে এটা হলো আমার পুরোপুরি একটা ফাইব্রোপ্লাসিয়া। এখন কী হবে, স্টেপ 5-এ ম্যাচুরেশন হয়। ম্যাচুরেশন মানে কি? তবে আমাদের কোলাজেন কতগুলো আমি এখানে দিয়ে রাখলাম, আমার ভালো হলে হবে না, এরকম হবে না। কোলাজেনগুলোকে সুন্দরভাবে একটা সাজাতে হবে, ঠিক আছে? যে জায়গায় কাটছে জাস্ট ওই জায়গায় সুন্দরভাবে ক্রস লিঙ্কিং করতে হবে। আবার কিছু যদি আমাদের যে জায়গা ভালো, ওই জায়গায় কোলাজেনগুলো যদি সরে যায়, ওদেরকে আবার কী করতে হবে, রিমডেলিং করতে হবে। রিমডেলিং করতে হবে। ওকে, এরপরে লাস্টে গিয়ে কী করতে হবে, এই দুইটা কাটাকে আমাদের কাছাকাছি নিয়ে আসতে হবে, কন্ট্রাকশন করতে হবে। এই কন্ট্রাকশন কী করে? কন্ট্রাকশন করে মায়োফাইব্রোব্লাস্ট। এই মায়োফাইব্রোব্লাস্টের কন্ট্রাকটাইল ক্যাপাবিলিটি আছে, সে কী করবে, এই দুটো এসকে কাছাকাছি নিয়ে আসবে। এরপরে একদম লাস্টে গিয়ে কী হয়, আমাদের এটাকে এখন কি টাইপ 3 কোলাজেন না? এই টাইপ 3 কোলাজেনটা আমাদের লাস্ট পর্যন্ত টাইপ 1 কোলাজেনে কনভার্ট হয়। এটা কী করে? ম্যাট্রিক্স মেটালোপ্রোটিয়েজ। এটা করার জন্য আমাদের জিঙ্কের প্রয়োজন আছে। জিঙ্ক যদি না থাকে তখন এই ম্যাট্রিক্স মেটালোপ্রোটিয়েজটা কাজ করতে পারে না, তখন আর টাইপ 3টা আমাদের টাইপ 1-এও হইতে পারে না। তাহলে এই পুরোপুরি ওভারঅলটা গেলে আমাদের ওন্ড হিলিংটা কীভাবে হচ্ছে, এটা আসলে আরও ইজিলি ব্যাখ্যা করা যেত, আমি পুরোটা ডিটেলসে বলে ট্রাই করছি। তাহলে এটা হচ্ছে আমাদের পুরোপুরি ওন্ড হিলিং, যেখানে আমাদের প্রথমে কী হবে, হিমোস্টেসিস হবে। হিমোস্টেসিস আমরা সকালে পড়ছি। এরপরে আমাদের ইনফ্লামেশন, এরপরে এপিথেলিয়াইজেশন হবে। তা এপিথেলিয়াইজেশন কাদের হবে, কাদের রিজেনারেশন হবে, কাদের স্কার ফর্মেশন হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে আমাদের লাস্টে গিয়ে ফাইব্রোপ্লাসিয়া হবে। ফাইব্রোপ্লাসিয়াটাকে আমরা ম্যাচুরেশন করব। এখানে কোলাজেন সিনথেসিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা প্রতিষ্ঠাটা পড়তে হবে। এটার সাথে রিলেটেড অনেকগুলো ডিজিজ আছে, ওগুলো একটু পড়তে হবে। তাহলে এই ওভারঅল জিনিস হচ্ছে আমাদের ওন্ড হিলিং। আমি নেক্সট থেকে ট্রাই করব হচ্ছে ইমিউনোলজিটা শেষ করার, খুবই ইম্পর্টেন্ট ইমিউনোলজিটা। ঠিক আছে, থ্যাংক ইউ।